আপু, আমাকে ডেকেছিলেন? মিস্টার শুভ, এটা অফিস আর আমি আপনার বস। সরি ম্যাম, আমাকে ডেকেছিলেন? শুভ, তুমি একটু অফিসটা দেখে রাখবে, আমাকে আজকে একটা পার্টিতে যেতে হবে। ম্যাম, আপনি এসব কি জামা কাপড় পরেছেন? এটা কোনো সভ্য বাড়ির মেয়েরা পরে না। আপনাকে এই ড্রেস আপে খুবই জঘন্য দেখাচ্ছে। এই কথা শোনার পর আদিবা অনেক বেশি রেগে গেল। তার সামনে দাঁড়িয়ে একরকম কথা কেউ বলতেই পারে না। সে তখন রেগে গিয়ে শুভকে বলল, শুভ, দিন দিন তুমি অনেক বেয়াদব হয়ে যাচ্ছ। তোমার সাহস কি করে হলো তুমি আমার পোশাক আশাক নিয়ে কথা বলো? থাকো তো একদম রাস্তার ছেলেদের মতো। আধুনিকতা বলতে কিছু তোমার মধ্যে আছে? ম্যাডাম, আধুনিকতা এটাকে বলে না। আপনার কাজকর্ম আধুনিক করতে হবে। আপনার পোশাক আশাক আধুনিক করার মানে এটা নয় যে আপনি অশ্লীল হয়ে যাবেন। আমার দিকে তাকিয়ে থাকলে তোমার কি সমস্যা? ও, তোমার হিংসা হয় আমার দিকে ছেলেরা তাকিয়ে থাকে, কিন্তু তোমাকে কোনো মেয়ে পাত্তা দেয় না? ছি ম্যাডাম, আপনার ধারণা এতটা খারাপ এটা আমি কোনো দিন ভাবতে পারিনি। আর আমার দিকে মেয়েরা না তাকালেই আমি বেশি খুশি হই। আমার দিকে তাকিয়ে কি হবে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ের আগে কাউকেই ভালোবাসবো না। আমার বিয়ের পর আমার স্ত্রীকে আমি ভালোবাসবো। তবে আমার কষ্ট লাগে এটা ভেবে যে স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাকে সেফ রাখার, কিন্তু আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। তো আমি কি বলছি, তুমি আমার দায়িত্ব পালন করো, তুমি তোমার কাজ করো, কেন আমার পেছনে লেগে আছো? এটাই তো আমার কাজ। আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। আর যদি রাস্তায় কেউ খারাপ কিছু করে ফেলে তাহলে আমার উপরেই সেই অভিযোগ আসবে। ও শুভ, তুমি আমার ব্যাপারে কথা বলতে আসবে না। যদি এতই হিংসা হয় তাহলে নিজেকে স্মার্ট করো, আমার পেছনে কেন লেগে আছো? আমি শুধু আপনাকে সতর্ক করলাম, এখন বাকিটা আপনার সিদ্ধান্ত। আপনি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারেন, আর না চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারেন। আমি আপনার ব্যক্তিগত ব্যাপারে কেন কথা বলবো? বলেই শুভ সেখান থেকে চলে গেল। আদিবা রাগে গজগজ করতে করতে ম্যানেজারকে ডাক দিল। ম্যানেজার তখন দৌড়ে আসলো আদিবার ডাক শুনে। এরপর ম্যানেজার সাহেব আদিবাকে খুশি করার জন্য বলল, ম্যাডাম, আপনাকে তো আজকে দেখতে একদম পরীর মতো লাগছে। আদিবা কিছু বলল না। ম্যানেজার আগে থেকেই বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল, তাই একটু আদিবার প্রশংসা করলো যাতে আদিবা তাকে পছন্দ করে। ম্যানেজার তখন তার দিকে তাকিয়ে বলল, সত্যি বলছি ম্যাডাম, আজকে আপনাকে দেখলে যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। আপনাকে এতটা সুন্দরই লাগছে। আপনি কোথায় যাবেন ম্যাডাম? ইচ্ছা ছিল পার্টিতে যাব, কিন্তু শুভ মাথা নষ্ট করে দিয়েছে। পার্টিতে আজকে আর যাব না। ওকে যে করেই হোক এখান থেকে বের করতে হবে। ও আমার সামনে থাকলে আমার মাথা নষ্ট হয়ে যায়। ম্যাডাম, আমার মনে হয় শুভ স্যার এখান থেকে যাবে না। সে এখানে থাকছে শুধুমাত্র আপনাদের ক্ষতি করার জন্য। আপনি তো জানেন তিনি নিজে একটা অফিস চালাচ্ছেন, আবার এখানেও চাকরি করছেন। আমার তো মনে হয় আমাদের অফিসের সব ইনফরমেশন তার অফিসে নিয়ে চলে যায়। আমি তো এই ব্যাপারে কোনো খবর পেলাম না। হ্যাঁ, শুনেছি সে নিজে একটা অফিস চালাচ্ছে। ম্যাডাম, আপনি শুধু অফিস চালান, চারদিক তো আমি দেখাশোনা করি। আমি জানি কোথায় কি হচ্ছে। আমাদের কর্মচারীরা অনেক কষ্ট করে নতুন নতুন ডিজাইন বের করে, কিন্তু উনি সব কপি করেন। আপনার পরেই ওনার স্থান, সেজন্য কেউ ওনাকে বাধা দিতে পারে না। আর উনি সব ডিজাইন নিয়ে ওনার অফিসে কাজে লাগিয়ে দেন, যার কারণে আমাদের প্রোডাক্টের সেল কমে যাচ্ছে। এই কথা শোনার পর আদিবার মাথায় রাগ চড়ে বসলো। সে চিৎকার দিয়ে শুভকে ডাকতে শুরু করলো। শুভ সবেমাত্র নিজের কেবিনে গিয়ে বসেছে। ডাক শুনে আবারও আদিবার কেবিনে ফিরে আসলো। এভাবে চিৎকার করার কারণ কি সে বুঝতে পারছে না। নতুন কোনো ভূত এই মেয়ের মাথায় চেপেছে। সেই কেবিনে আসতেই আদিবা তার দিকে তাকিয়ে বলল, চুরের বাচ্চা, তোকে এখানে চাকরি দেওয়া হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কিন্তু এখন তো দেখছি তুই চুরি করে আমার সব ডিজাইন নিয়ে নিজের অফিসে কাজে লাগাচ্ছিস। মানে কি বলছেন ম্যাম? মানেটানে কিছু নেই। তুই কোনো অফিস করতে পারবি না। এক জায়গায় চাকরি করে আরেক জায়গায় নিজের অফিস করা, এটা কিরকম বেয়াদবি? শুভ হঠাৎ করে আদিবার এইরকম ব্যবহারে অবাক হয়ে গেল। তার সাথে এইরকম ব্যবহার করছে কেন এই মেয়ে? সে তখন আদিবার দিকে তাকিয়ে বলল, দেখুন ম্যাডাম, আপনি আমার সাথে যা ইচ্ছা ব্যবহার করুন, আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। আমি আমার বাবা মার ব্যাপারে কোনো বাজে কথা শুনতে চাই না। চুপ, একদম চুপ। এতই যখন সম্মান, তাহলে চুরি করেছিস কেন? আমি স্পষ্ট খবর পেয়েছি তুই আমার অফিসের সব ডিজাইন চুরি করে নিয়ে তোর অফিসে কাজে লাগাচ্ছিস। আপনি তথ্যটা যার কাছ থেকেই পান না কেন, ভুল তথ্য পেয়েছেন।
আমি আপনার অফিসের কোনো ডিজাইন নিয়ে কাজে লাগাচ্ছি না, কারণ আমার নিজস্ব কর্মচারী আছে। আমি এখানে মামার কথা রাখতে চাকরিটা করছি, না হলে এই চাকরি জীবনেও করতাম না। একদম চুপ। বেইমানি করে আবার বড় বড় কথা বলছিস। আজকে তোকে অফিস থেকে বের হয়ে যেতে হবে। যদি এই অফিসে চাকরি করতে হয় তাহলে অন্য কোনো জায়গায় কোনো কিছু করতে পারবি না। তাই যদি এখানে চাকরি করতে হয় তাহলে তোর ওই অফিস বন্ধ করে দিতে হবে। অসম্ভব, ওই অফিস আমার স্বপ্ন। আমি এটা কোনোদিনও বন্ধ করতে পারবো না। এটা শুধুমাত্র আমার স্বপ্ন নয়, আমার পরিবারের স্বপ্ন। আমার বাবার তিলে তিলে গড়া ব্যবসা আমি শেষ হয়ে যেতে দিব না। আমি তো আপনার দায়িত্বে কোনো অবহেলা করছি না, তাহলে আমার অফিস নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? শুভ, আমার মাথাটা নষ্ট করো না। আমি যেটা বলেছি সেটা শোনো। তুমি একসাথে 2 জায়গায় কাজ করতে পারবে না। তুমি আমার এখানে কাজ করে তো যথেষ্ট বেতন পাও, তাহলে কেন তুমি তোমার অফিস চালাচ্ছ? দরকার হয় তোমার বেতন আরো বাড়িয়ে দিব, কিন্তু তোমাকে তোমার অফিস বন্ধ করতেই হবে। আমি সেটা পারবো না। আমার অফিস চলবে। আমি আপনার দায়িত্বে যখন অবহেলা করছি না, তাহলে কেন আমাকে আমার স্বপ্ন পূরণ করতে দিবেন না? দরকার হয় এই অফিস থেকে বের হয়ে যাব, এরপরেও আপনার এই অন্যায় ইচ্ছা পূরণ হতে দিব না। বলে শুভ সেখান থেকে বেরিয়ে চলে গেল। আদিবা তখন রেগে চিৎকার করতে শুরু করলো। এটা দেখে ম্যানেজার মনে মনে ভীষণ খুশি হলো। সে আদিবাকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য বলল, ম্যাডাম, আপনি একবার চিন্তা করে দেখুন, আমাদের এত বড় বড় ডিজাইনারের তৈরি প্রোডাক্ট যদি উনি কপি করে সেল দেয়, তাহলে 2 দিন পর ওনার কোম্পানি আমাদের কোম্পানির উপরে চলে যাবে। তখন তো শুভ স্যার আপনাকে গুনায় ধরবে না। এখনই যা করে, বাপ রে বাপ, দেখলে মনে হয় উনি অফিসের বস আর আপনি কর্মচারী। আদিবা তখন চিন্তা করলো, যদি শুভ সত্যি তাদের থেকে বড় অফিস করে নেয় তাহলে তো তার সবকিছু শেষ হয়ে যাবে। শুভ তাকে বিন্দু মাত্র দাম দিবে না। এই ভাবতেই সে রেগে বিড়বিড় করে বলতে লাগলো, করাচ্ছে ওকে অফিস। আজকে বাবাকে গিয়ে বলবো, ওকে যদি অফিস থেকে বের করে দেওয়া না হয় তাহলে আমি অফিস থেকে বের হয়ে যাব। দরকার নেই এসব ব্যবসার। বলেই সে রাগে ফুঁসতে ফুঁসতে বাসার দিকে যেতে শুরু করলো। আদিবা তার বাবার সাথে দেখা করে শুভকে অফিস থেকে বের করতে চায়। শুভর বাবা এবং আদিবার বাবা দুজনেই বিজনেস পার্টনার ছিলেন। শুধু এটাই নয়, আদিবা শুভর মামাতো বোন। শুভর বাবা মারা যাওয়ার পর সবাই ভয়ে ছিলেন, হয়তো বাবার শাসনের অভাবে শুভ খারাপ পথে পা বাড়াতে পারে। শুভ সেই দিকেই যাচ্ছিল। অনার্স কমপ্লিট না করেই পড়াশোনা ছেড়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াতো। তাই শুভর মামা জোর করে শুভকে তার অফিসে চাকরি দেন। শুভর মামা যতদিন অফিসে ছিলেন ততদিন শুভ তার অ্যাসিস্ট্যান্ট ছিল। কিন্তু এরপর শুভর মামা অসুস্থ হয়ে পড়েন, তাই আদিবাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আদিবা আসার পর থেকেই শুভকে সহ্য করতে পারছে না। সে শুভর থেকে সবসময় এগিয়ে থাকতে চায়। এটা করতে গিয়েই যত ঝামেলা। আর ম্যানেজার তো আছেই। ম্যানেজার নিজের ইচ্ছা মতো এটা ওটা সরিয়ে নিতে চায়, কিন্তু কিছুতেই পারে না। শুভ সবকিছু ধরে ফেলে। তাই তার একটাই ইচ্ছা, শুভকে যত তাড়াতাড়ি সম্ভব অফিস থেকে বের করতে হবে। কিন্তু সে জানে নিজের চেষ্টায় সে জীবনেও শুভকে অফিস থেকে বের করতে পারবে না। তাই শুভর পিছনে আদিবাকে লাগিয়ে দিয়েছে। আদিবা শুভকে একদমই সহ্য করতে পারে না। শুভ তখন নিজের কেবিনে বসে চিন্তা করছিল, কে তার পিছনে এইরকম করছে। সে ম্যানেজার সম্পর্কে কয়েকজনের কাছ থেকে খবরও পেয়েছে, কিন্তু এটা তো নিশ্চিত নয়। ওদিকে আদিবা তখন তার বাসায় চলে গেল। বাসায় ঢুকতেই চিৎকার করতে শুরু করলো। এটা দেখার পর তার বাবা এগিয়ে এসে বসলেন। কি হয়েছে আদিবা, এভাবে চিৎকার করছো কেন? আর তোমার জামা কাপড়ের এই অবস্থা কেন? তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি? এত নোংরা জামা কাপড় তুমি কিভাবে পরলে? বাবা, এটাকে নোংরা জামা কাপড় বলে না। এইরকম পোশাকই এখন সবাই পরে। দরকার নেই মডার্ন হওয়ার। আমি সব সময় চেয়েছি সাধারণভাবে জীবনযাপন করতে, কিন্তু তুমি আমার মেয়ে হয়ে এরকম করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। বাবা আমার পোশাক নিয়ে পরে কথা বলবে, কিন্তু এখন তুমি শুভকে অফিস থেকে বের করে দাও। যদি শুভ অফিসে থাকে তাহলে আমি ওই অফিসে বসবো না। কেন, শুভ আবার কি করলো? সে তো তার কাজ ঠিক মতোই করছে। আমি তো খবর নিয়েছি তার ব্যাপারে। তাহলে তাকে বের করে দেওয়ার কারণ কি? বাবা, তুমি জানো না ও আমাদের প্রজেক্ট কপি করে তার কোম্পানিতে কাজে লাগাচ্ছে, যার ফলে আমাদের কোম্পানিতে যে কোনো প্রোডাক্ট বানানোর আগেই তারা সেই প্রোডাক্ট বানিয়ে নিচ্ছে। এতে আমাদের কোম্পানির সেল অনেক কমে গেছে। তুমি ভুল ইনফরমেশন পেয়েছ। সে তোমার কোনো প্রোডাক্ট কপি করেনি। সে নিজের মতো সব কিছু করছে। আমি সব কিছু দেখেছি।
ও আমার সাথে কথা বলেই কাজ করেছে, তাই নিজের কাজের মধ্যে মনোযোগ দাও, অন্যের কথা চিন্তা না করে। যদি নিজের কাজের প্রতি মনোযোগ দাও তাহলে অনেক সহজে সব কিছু হয়ে যাবে। তার মানে তুমি আজকেও আমার কথা শুনবে না? এবার কিন্তু আমাকে রাখতে হবে অথবা তাকে রাখতে হবে। আমি অফিস থেকে বের হয়ে আসব। আমি দরকার হয় তোমাকে অফিস থেকে বের করে দিব, এরপর তাকে অফিসের দায়িত্ব দিয়ে দিব, সব কিছু তার নামে করে দিব, কারণ ও আমার অফিসের সবচেয়ে পরিশ্রমী কর্মী। সে বারবার চলে যাবার কথা বলেছে, কিন্তু আমি তাকে জোর করে রেখেছি, তাই তাকে বের করার কোনো প্রশ্নই আসে না। বাবার কথা শুনে আদিবার রাগ উঠে গেল। শুভ কি এমন করে যার কারণে তাকে বের করে সবকিছু শুভর নামে করে দিতে চাইছে তার বাবা? আদিবার চিন্তা হলো তাকে এখন শান্ত থাকতে হবে, না হলে তার বাবা সত্যি সত্যি শুভর নামে সবকিছু দিয়ে দেবে। ওদিকে শুভ তার অফিসে চলে আসলো, এসেই তামিমকে ডাকতে লাগলো। তামিম শুধু এই অফিসের ম্যানেজার না, তামিম তার ছোটবেলার সবথেকে ভালো বন্ধু। তামিম এসে শুভর সামনে দাঁড়াতেই শুভ বলল, তামিম, আমাদের অফিসের মধ্যেই কোনো বেঈমান লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করতে হবে। কেউ একজন আমাদের অফিস থেকে সব ইনফরমেশন আদিবা আপুর কাছে সাপ্লাই দিচ্ছে। ওরা আমার আর আদিবা আপুর মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু কাকে সন্দেহ করব? আগে জানতে হবে কে এই কাজ করেছে, এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমাদের একটা জাল বিছাতে হবে, এরপর দেখব ওই গুপ্তচর কিভাবে আমাদের হাত থেকে বাঁচতে পারে। আমি তোমাকে একটা প্ল্যান বলছি, কালকে এই প্ল্যান মতো কাজ করবে। আমি কাল ওই অফিসে যাব না, তুমি কাজ শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই প্ল্যানটাই কাজে লাগাবো। কালকে আপনি সময় মতো চলে আসবেন। তামিম শুভর সামনে থেকে চলে গেল। শুভ বসে চিন্তা করতে শুরু করলো, কে সেই বেঈমান যে তাদের মধ্যে ঝামেলা করার চেষ্টা করছে। শুভ বসে আছে তার কেবিনে। ওদিকে তামিম শুভর অফিসের কর্মচারীদের সামনে দাঁড়িয়ে বলল, সবাই শুনুন, কালকে দুপুরের পর আমাদের একটা মিটিং আছে, সবাই রেডি থাকবেন। কালকে আমাদের অফিসটা দুপুর থেকে শুরু হবে। স্যার খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে একটা প্রজেক্ট নিয়ে এসেছেন, সেটা সবার সামনে প্রদর্শন করবেন। এটার আন্ডারে আমাদের সবাইকে কাজ করতে হবে। কিন্তু স্যার, আমরা অন্যদের কপি করে কাজ করব, এটা কিভাবে সম্ভব? আমরা তো কোনোদিন এরকম কোনো কাজ করিনি, হঠাৎ করেই এরকম কাজ করার মানে কি? আশিক সাহেব, আপনাকে এসব ব্যাপারে চিন্তা করতে হবে না। আপনি যে কাজের জন্য আছেন সেই কাজটা করেন। অনেক সময় আমাদের এমন অনেক কাজ করতে হয় যেটা আমাদের নিয়মের বিরুদ্ধে, কিন্তু কোম্পানির সুবিধার জন্য সেই কাজ করতে হবে। এরপর তামিম সেখান থেকে শুভর কেবিনে ফিরে আসলো। এসে শুভ আর তামিম বসে প্ল্যান করতে শুরু করলো কালকে কিভাবে ওই বেঈমানকে ধরা যায়। শুভ একটা পেনড্রাইভ লুকিয়ে রাখলো তার ড্রয়ারের মধ্যে। এরপর যে যার বাসায় চলে গেল। পরদিন অফিসে যখন শুরু হবে এর আগে থেকেই শুভ আর তামিম এসে লুকিয়ে বসে রইল। তাদের অবাক করে দিয়ে অফিস শুরুর 1 ঘন্টা আগেই দেখলো নিলয় সাহেব চলে এসেছে। তিনি এত তাড়াতাড়ি কেন আসলো? তারা লুকিয়ে ছিল। তখন নিলয় সাহেব সরাসরি শুভর কেবিনে ঢুকলো। ঢুকেই শুভর কেবিনে কিছু একটা খুঁজতে লাগলেন। এবার তাদের আর বুঝতে বাকি রইল না কে আসল অপরাধী। সেজন্য শুভ তার পেছনে গেল, গিয়ে বলল, এই জন্যই তো ভাবি এতদিন থেকে আমাদের সব ইনফরমেশন কোথা থেকে আদিবা আপু পেয়ে যায়। আসল অপরাধী তো আমাদের মধ্যে লুকিয়ে আছে। নিলয় সাহেব, আপনি এমন করবেন এটা আমার কল্পনার বাইরে ছিল। স্যার, অনেক কিছুই আমাদের কল্পনার বাইরে থাকে, কিন্তু টাকার কারণে মানুষ বেইমানি করে। আমরা আসল মানুষ চিনতে ভুল করেছিলাম। এই ছেলেটাকে তো কত সুবিধা দিয়েছিলাম, কিন্তু সে আমাদের সাথে বেইমানি করেছে। নীরা যখন বুঝতে পারলো তাকে ধরে ফেলেছে তখন পালিয়ে যেতে চেষ্টা করলো। সে দৌড় দিবে তখনই শুভ তার কলার চেপে ধরলো। এরপর তার মুখ বরাবর একটা ঘুষি দিয়ে তাকে মাটিতে বসিয়ে দিল। নীরা এবার ভয় পেয়ে গেল। সে কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে বলল, দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি, আর কোনোদিন এরকম কাজ করব না। শুভ তাকে আরো একটা থাপ্পড় দিল। এরপর বলল, আমার ভালো ব্যবহার দেখে মনে করিস না আমি সবার সাথে এরকম করব। যারা ভালো কাজ করে তাদের সাথেই আমি ভালো ব্যবহার করি। এখন বেঁচে থাকতে চাইলে সত্য কথা বল, কে তোকে এখানে পাঠিয়েছে? সত্যি বলছি স্যার, আমাকে কেউ এখানে পাঠায়নি। আমি ভেবেছিলাম এই কথা যদি আমি আদিবা ম্যাডামের কোম্পানিতে জানিয়ে দিতে পারি তাহলে ওখানে একটা ঝামেলা হবে আর মাঝখান থেকে আমার কিছু টাকা লাভ হবে।
শুভ তখন তামিমকে লাঠি আনতে বলল। তামিম সঙ্গে সঙ্গে গিয়ে একটা লাঠি নিয়ে আসলো। শুভ লাঠিটা হাতে নিয়ে নিলয়কে মারতে শুরু করলো আর বলল, তুই আমাকে এতটাই বোকা মনে করিস? যদি তুই প্রথম এই কাজ করার চেষ্টা করিস তাহলে আগে খবর গেল কিভাবে তাদের কাছে? আমার সাথে চালাকি করার চেষ্টা করবি না। বল, তোকে কে পাঠিয়েছে? স্যার, আমার মনে হয় না ও এভাবে কথা বলবে। ওকে আরো ভয়ঙ্কর শাস্তি দিতে হবে, তারপর কথা বলবে। এক কাজ করি, ওকে খুন করে ফেলি। এমনিতেই ওর বসকে আমরা খুঁজে বের করব, আগে ওকে মেরে ফেলতে হবে। তামিমের এই কথা শোনার পর নিলয় অনেক বেশি ভয় পেয়ে যায়। সে শুভর দিকে তাকিয়ে কান্না করতে শুরু করে, কারণ সে জানে তার এখন বাঁচার আর কোনো উপায় নেই। সেজন্য সে শুভকে বলল, আমি সবকিছু স্বীকার করছি, আমাকে মারবেন না দয়া করে। আমাকে আদিবা ম্যাডাম এখানে পাঠিয়েছেন সব ইনফরমেশন জোগাড় করার জন্য। আমাকে উনি টাকা দিয়েছেন এই কাজ করার জন্য। এই কথা শোনার পর শুভর মাথা গরম হয়ে গেল। এটা কিরকম ব্যবহার? তার মামার সাথে এই বিষয়ে কথা বলতে হবে, আজকে একটা সিদ্ধান্তে পৌঁছাতেই হবে। সেজন্য শুভ সেখান থেকে এক মুহূর্ত অপেক্ষা না করে চলে গেল তার মামার বাসায়। শুভর মামা এইসব শুভকে দেখে অনেক বেশি অবাক হলেন। তিনি শুভকে দেখে একটু সময় নিয়ে জিজ্ঞাসা করলেন, শুভ, তুমি এই সময় এখানে? হঠাৎ করে এই সময় আসলে কোনো সমস্যা হয়েছে? মামা, আমি সবকিছু বলছি, কিন্তু আগে আপনি আদিবা আপুকে এখানে ডেকে আনেন। আজকে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই। সে কেন এরকম করছে আমার সাথে সেটা আমি জানতে চাই। শুভর মামা তখন আদিবাকে ডেকে নিয়ে আসলেন। আদিবা শুভকে দেখে বেশ রেগে গেল। শুভ তখন তার মামার দিকে তাকিয়ে বলল, মামা, আপনি বলেন, আমি এখনই আপনার অফিস থেকে বের হয়ে যাচ্ছি। আমি আপনার অফিসে চাকরি করব না, কিন্তু এভাবে আমার কাছে বাধা দেওয়ার কোনো মানেই হয় না। শুভ, হঠাৎ করে তুমি এতটা রেগে গেলে কি হয়েছে? তুমি আমাকে বলো, আমি দেখছি। তুমি আগে আমাকে সব কিছু খুলে বলো, কি হয়েছে? মামা, কি বলবো? আমার অফিসে উনি একটা গুপ্তচর বসিয়ে রেখেছে। আজকে তাকে আমরা ধরেছি। উনি আমার অফিসের একটা স্টাফকে টাকা দিয়ে ওনার ইনফর্মার হিসেবে ইউজ করছিলেন। শুভর মামা এই কথা শোনার পর অনেক রেগে গেলেন। এটা রেগে যাওয়ার মতনই একটা বিষয়। একজন আরেকজনের ব্যাপারে জানার জন্য লোক ফিট করে রাখা, এটা কেমন ব্যবহার? শুভর মামা তখন আদিবার দিকে তাকিয়ে একটু রাগী দৃষ্টিতে বলে উঠলেন, আদিবা, তুমি এই কাজ কিভাবে করতে পারলে? তুমি একটু আমার সম্মানের কথা চিন্তা করলে না? তুমি কেন এটা করলে বলো? আদিবা তার বাবার এই কথা শোনার পর অনেকে অবাক হলো, কারণ সে তো এই কাজ করেনি। তাহলে এই কাজ করলো কে? আদিবা তখন তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি এই কাজ করিনি। ও আমার ব্যাপারে কিছু করতে পারছে না, সেজন্য আমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছে। তোমার কি মনে হয় আমি এরকম কাজ করতে পারি? আমার লোক ওখানে থাকবে এটা তুমি ভাবলে কি করে? শুভ তখন আদিবার দিকে এগিয়ে গিয়ে বলল, একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। মিথ্যা বলতে বলতে তোমার হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে। তুমি আমার অফিসে একটা লোক লাগিয়ে রেখেছিলে। আজকে সে আমার কাছে সবকিছু স্বীকার করেছে। বিশ্বাস না হলে আমার সাথে চলো, আমি তাকে আটকে রেখেছি। আরে, তোমরা বারবার আমাকে দোষারোপ করছো কেন? আমি কেন এই কাজ করতে যাব? আমি তো সব ইনফরমেশন নিতাম আমার ম্যানেজারের কাছ থেকে। সে সব কিছু এসে আমাকে জানাতো। শুভ তখন সন্দেহ কিছুটা গাঢ় হতে শুরু করলো, কারণ আগে থেকেই সে ম্যানেজারকে সন্দেহ করত। কারণ ম্যানেজার শুভকে সহ্য করতে পারতো না। কিন্তু ম্যানেজার যদি এই কাজ করে থাকে তাহলে নীলয় কেন আদিবার কথা বলল? শুভ তখন আদিবাকে বলল, তুমি যদি এই কাজ না করে থাকো তাহলে ওই লোক তোমার কথা বললো কেন? সেটা তুমি যাকে আটকে রেখেছো তাকে গিয়ে জিজ্ঞেস করো, কিন্তু এরকম মিথ্যা কথা আমার নামে বলবে না। আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই তোমার পেছনে লাগবো? শুভর মামা তখন তাদের দুজনের দিকে এগিয়ে আসলেন, এসে দুজনকে বোঝালেন। এরপর শুভর মামা আদিবাকে বলল, আদিবা, আজ থেকে শুভর ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। তার যেটা ইচ্ছা সেটাই করবে। না হলে তোমাকে অফিস থেকে বের করে দিয়ে তাকে আমি অফিসের মালিক বানিয়ে দিব। ওই গুপ্তচর হোক কিংবা ম্যানেজার, তুমি কেন অন্যদের কাছ থেকে শুভর অফিসের ব্যাপারে জানতে চাইবে? তার অফিসে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমি জেনে নিব। যদি সে তোমার কোনো কাজে অবহেলা করে তাহলে সেটা তুমি এসে আমাকে জানাতে পারো, কিন্তু তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কোনো অধিকার তোমার নেই। কিন্তু বাবা, তার অফিসের কারণে আমাদের অফিসের কতটা ক্ষতি হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ না? তার অফিসের কারণে আমাদের অনেক কাস্টমার তার কাছে চলে যাচ্ছে। তুমি কি চাও আমাদের ব্যবসাটা মাটির নিচে মিশে যাক? আমি কেন এটা চাইব? আর তার ব্যবসার কারণে আমাদের ক্ষতি হচ্ছে এটা তোমাকে কে বলল? সে থাকার কারণে আমাদের অফিসের কতটা উন্নতি হচ্ছে সেটা
তুমি দেখতে পাচ্ছ না? কারণ তোমার চোখে এখন হিংসা ঢুকে গেছে। তুমি আগে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো। যেদিন পরিবর্তন করবে সেদিন বুঝতে পারবে তার গুরুত্ব। মামা, ওকে এসব বোঝানোর সামর্থ্য আমাদের কারো কাছে নেই। ওকে এসব কথা বলে কোনো লাভ হবে না। সেভাবে আমি নকল করি সবকিছু, কিন্তু আমার যদি নকল করার ইচ্ছা থাকতো তাহলে আপনি থাকা অবস্থায় করতে পারতাম। আদিবা, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, তুমি আর কোনোদিন এরকম কাজ করবে না। আর যদি কোনোদিন এরকম কাজ করো তাহলে আমি কঠিন একটা সিদ্ধান্ত নিব, সেটা তুমি হয়তো মেনে নিতে পারবে না। তাই আগে থেকে সতর্ক হয়ে যাও। আদিবা রাগ করে ওর রুমে চলে গেল। শুভ তার মামার সাথে আরো কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে আসলো অফিসে আসার পর নিলয়কে মারতে শুরু করলো, কারণ সে মিথ্যা কথা বলেছে। শুভ তখন তাকে মারতে মারতে বলল, তোকে আমি এত হুমকি দিলাম, এরপরেও তুই মিথ্যা বললি। রাজীব সাহেব তোকে পাঠিয়েছে আর তুই আরেকজনের নাম বলছিস। আজকে তোকে এমন শিক্ষা দিব আর কেউ তোর মতো কাজ কোনোদিন করার সাহস পাবে না। স্যার, আমাকে ক্ষমা করে দিন, ডুবে পড়ে গিয়েছিলাম। আপনি আমাকে মেরে ফেলতেন। আপনি ছেড়ে দিলেও রাজীব সাহেব আমাকে মেরে ফেলতো, তাই আমি আদিবা ম্যামের নাম বলেছি। তোর কোনো ক্ষমা নেই। তোর মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা নিজেদের নির্ধারিত বেতন পাওয়ার পরেও অতিরিক্ত লোভ করিস। তামিম ওকে মেরে নদীতে ভাসিয়ে দিয়ে আসো। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর ব্যবস্থা নিচ্ছি। স্যার, আমাকে ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবে সব কাজ করব। দরকার হলে আমি আপনার হয়ে কাজ করব। তোর মতো বেইমান লোকদের আমার কোনো প্রয়োজন নেই। তোরা আরেকজনের সাথে বেইমানি করতে পারলে আমার সাথে কেন করতে পারবি না? তোর একটাই শাস্তি, তোকে মরতে হবে। তামিম নিলয়কে নিয়ে গেল আর শুভ সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো কেন তার সাথে এই রকম হচ্ছে। কলেজে শুভ আর আদিবা দুজনে অনেক ভালো বন্ধু ছিল। যদিও আদিবা শুভর থেকে বয়সে বড়, তবুও দুজন দুজনকে ছাড়া কিছুতেই বুঝতো না। শুভ আদিবাকে ভালোবাসতো, কিন্তু ভয়ে কখনো প্রকাশ করতে পারেনি। এরপর যখন সুযোগ আসলো তার আগেই ঝামেলা শুরু। এদিকে আদিবার রাগে মাথা ফেটে যাচ্ছে। শুভকে ছাড়বে না, সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এবার শুভকে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। শুভ আজ ওকে ওর বাবার সামনে অপমান করেছে। আদিবা শুভর যত ছবি ওর কাছে ছিল সব ডিলিট করে দিল। শুভর সাথে ওর ছোটবেলার একটা ছবি ফ্রেমবন্দি অবস্থায় আদিবার রুমে ছিল। আদিবার রাগে সেটা নামিয়ে ভেঙে ফেললো। এরপর সেই ভাঙা ফ্রেমটার দিকে তাকিয়ে বলল, তুই আমার সব থেকে ভালো বন্ধু ছিলি, তুই আমার ভালোবাসার মানুষ ছিলি, কিন্তু আজকে থেকে সব সম্পর্কের সমাপ্তি আমি করে দিলাম। তোকে ভালোবাসতাম, কিন্তু তুই আমার ভালোবাসার মর্যাদা দিসনি। আমাকে ঠকিয়ে আমার বাবার কাছ থেকে সবকিছু দখল করার চেষ্টা করছিস। আজকে থেকে তুই আর আমি সম্পূর্ণ আলাদা। আদিবা বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ঘুম চোখে ধরা দিচ্ছে না। কারণ যতই ওরা বাইরে মারামারি করে না কেন, ভিতরে ভিতরে একে অপরের প্রতি টান অনুভব করে। ছোটবেলা থেকে দুজনেই একসাথে বড় হয়েছে। আদিবার ফুপা মারা যাওয়ার পর থেকে শুভ বেশিরভাগ সময় তাদের বাসাতেই থাকতো। শুভর সামান্য ছবি ডিলিট করে দেওয়ার কারণে আদিবার ভিতরে কেমন জানি তোলপাড় শুরু হয়েছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এভাবে পুরোটা রাত অসহনীয় কষ্টের মধ্য দিয়ে কাটলো সে। সামনে কি হতে চলেছে কেউ জানে না। এতদিন শুভর প্রতি তার শুধুমাত্র রাগ ছিল, কিন্তু এটা এখন প্রতিশোধের পর্যায়ে পৌঁছে গেছে। পরদিন আদিবা অফিসে গিয়ে দেখলো তার আগে থেকে শুভ এসে গেছে। আদিবা কোনো কথা না বলে নিজের কেবিনে চলে গেল। গিয়েই রাজীব সাহেবকে ডেকে পাঠালো। ম্যানেজার আসতেই আদিবা দেখলো লোকটার আজ মন খারাপ। সে হয়তো এতক্ষণ বুঝতে পেরে গেছে সে শুভর অফিসে তার লোক ধরা পড়ে গেছে। ম্যানেজার আদিবার সামনে বসতেই আদিবা কড়া গলায় বলল, আপনি এত বড় একটা কাজ কিভাবে করলেন আমাকে না জানিয়ে? আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করেননি আপনি? আপনার লোক ওই অফিসে রেখেছেন, ওইটা আমাকে জানাতে পারতেন। সরি ম্যাম, আমি ভেবেছিলাম এটা যদি আপনাকে জানাই তাহলে অন্য কেউ এই ব্যাপারটা জেনে যেতে পারে, পরে এইটা নিয়ে ঝামেলা হতে পারে। সেজন্যই আমি লুকিয়ে এই কাজ করছি। কিন্তু ও ধরা পড়ে গেছে, এখন কোথায় কেউ জানে না। ওকে হয়তো তারা মেরে ফেলছে। অনেক হয়ে গেছে, এখন ওর কাছ থেকে প্রতিশোধ নিতে হবে। ওকে এখন এমন শাস্তি দিতে হবে যেটা ও কল্পনাও করতে পারবে না। হ্যাঁ ম্যাডাম, আমি তো এটাই চাই। আপনি ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন আর এর ভিতরে আমি এদিকের সব কাজ সেরে ফেলবো।
পরে এই অফিসের মালিক হয়ে যাব আমি, আর আপনিই থাকবেন ঝামেলা নিয়ে। আমার একজন লোক গেছে, তো কি হয়েছে, আমি আরও লোক পাঠাবো। এতদিন থেকে এই অফিসে চাকরি করছি, কিন্তু আমার কোনো উন্নতি নেই। সব উন্নতি ওই শুভর হচ্ছে। একদিকে যেমন তার কাছ থেকে প্রতিশোধ নিব, অন্যদিকে আপনাদের অফিস শেষ করে দিব। তখন দেখব কি করেন আপনারা। রাজীব সাহেবকে একরকম চিন্তিত দেখে আদিবা তার দিকে তাকিয়ে বলল, রাজীব সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার লোককে মারার প্রতিশোধ আমি তাদের কাছ থেকে নিব। আপনি এমন কিছু লোককে নিয়ে আসুন যারা অনেক সাহসী আর যে কোনো কাজ নির্ভুলভাবে করতে পারে। আমি ওই অফিসের অস্তিত্ব মুছে দিতে চাই। কি বলছেন ম্যাডাম, কিছুই বুঝতে পারছি না, আপনি আমাকে ক্লিয়ার করে বলেন। আপনার পরিচিত কোনো সন্ত্রাসী থাকলে তাকে নিয়ে আসুন। আমি ওই অফিসটা পুড়িয়ে দিতে চাই, ওখানে আগুন লাগিয়ে দেব। এরপর দেখব শুভ কি করতে পারে। ওকে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর লোকগুলোকে এই কাজের জন্য নিয়ে আসব। তাই যেন হয়। কোনো ঝামেলা হলে কিন্তু আমরা নিজেরাই ফেঁসে যাব। তাই যা করার সাবধানে করতে হবে, যাতে আমাদের নাম কেউ জানতে না পারে। সবাই ভাববে এটা একটা দুর্ঘটনা। ওকে ম্যাম। এরপর রাজীব সাহেব বেরিয়ে গেলেন। এদিকে আদিবা তার প্ল্যানের বাকি কাজগুলো করতে শুরু করলো। সে বসে বসে অফিসের অ্যাকাউন্টগুলো চেক করতে লাগলো। এরপর তার আসল কাজটা করে ফেললো। কালকেই শুরু হবে আসল খেলা। আদিবা শুভকে বহিষ্কার করার জন্য সব কাগজপত্র রেডি করে ফেললো। ওদিকে নিজের কেবিনে বসে বসে অবাক হচ্ছে। আজকে আদিবা আসার পর থেকে তার সাথে কোনো কথা বলেনি বা কোনো ঝামেলাও করেনি, রাগারাগিও করেনি। বিষয়টা তাকে বেশ চিন্তায় ফেলে দিল। শুভ ভাবলো কালকে যেহেতু তার মামার সাথে ব্যাপারটা নিয়ে সরাসরি কথা বলেছে, তাহলে হয়তো আদিবা সব ঝামেলা শেষ করতে চাইছে। আজ সারাদিন কাজ আর এসব ভাবনার মধ্যে দিয়ে কেটে গেল তার। সন্ধ্যার দিকে কাজ শেষ করে বাসায় ফিরল। শুভ বাসায় ফিরে যাওয়ার পর যখনই খেতে বসবে, তখন তার আম্মু এসে বলল, এভাবে আর কতদিন চলবে শুভ? আমি তোর জন্য মেয়ে দেখতে চাই, আর আপত্তি করবি না? অনেকদিন হয়েছে, এখন তোর বিয়ে করার সময়। বিয়ে করতে হবে তোকে। আম্মু, তুমি কেন তাড়াহুড়া করছো? আমার সময় আসলে আমি অবশ্যই তোমাকে বলবো, তুমি একটু অপেক্ষা করো। না, আমি কোনো অপেক্ষা করতে পারবো না। আমি তোর মামার সাথে কথা বলেছি, আদিবার সাথে তোর বিয়ে ঠিক করেছি। আমি জানি তুই আদিবাকে ভালোবাসিস। এখন যদি আদিবা রাজি হয়ে যায় তাহলে তোদের বিয়ে দিয়ে দেব। এভাবে আর কতদিন চলবে? দুজনের মধ্যে ঝামেলা শেষ করে নাও। আম্মু, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আদিবা আমাকে বিয়ে করতে চাইবে না। ও এখন মডার্ন মেয়ে, একটু এদিক সেদিক হলেই ও তোমাকে অপমান করবে। আমি চাই না তোমাকে কেউ অপমান করুক। বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে। এখন হয়তো মেয়েটার মাথা একটু গরম, সেজন্য কিছু বুঝতে পারছে না। সময় আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আর ভাইয়া দুজন মিলে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, এবং এটাই তোদের দুজনের জন্য ভালো হবে। তাই আর আপত্তি করবি না। আম্মু, তোমাকে আবারও বলছি, পরে কিন্তু এটার জন্য একটা ঝামেলা শুরু হবে। আমি আর কোনো ঝামেলা করতে চাই না। আমি মামাকে বারবার বলছি আমাকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু তিনি রাজি হননি। আমরা তোদের আর কোনো কথা শুনতে চাই না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই তোদেরকে মেনে নিতে হবে। তাই চুপচাপ বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে সবাইকে দাওয়াত দিয়ে দে। আমরা খুব তাড়াতাড়ি তোদের বিয়ে করিয়ে দিতে চাই। শুভ আর কোনো কথা বলল না, কারণ তার আম্মু যে সিদ্ধান্ত নেন সেটা কেউ পাল্টাতে পারে না। শুভ জানে আদিবা কোনোদিনও রাজি হবে না, কিন্তু শুভর এটা ভেবে অবাক হচ্ছে যে তার মামা কেন রাজি হলো। তিনি তো শুভ আর আদিবার ঝামেলা সম্পর্কে ভালো করেই জানেন। শুভ খাবার শেষ করে তামিমকে কল করে অফিসের ব্যাপারে জেনে নিল। আজ আর ওখানে যাওয়া সম্ভব না। সারাদিনের ক্লান্তি শেষে শুভ বিছানায় যেতেই ঘুমিয়ে পড়ল। পরদিনে যখন সে অফিসে গিয়ে কাজ শুরু করলো, তখনও সব স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করে অফিসের মধ্যে তোলপাড় শুরু হলো। শুভ সবার তাড়াহুড়ো দেখে ব্যাপারটা বুঝতে পারল না, সেজন্য এগিয়ে গেল। গিয়ে দেখলো অফিসের যত কর্মচারী ছিল সবাই এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে, কিছু একটা নিয়ে কথা বলছে। শুভকে দেখে সবাই তার দিকেই অবাক দৃষ্টিতে তাকালো। শুভ তাদের এইরকম দৃষ্টি দেখে কিছুটা অবাক হলো। তারা শুভকে দেখে এরকম অদ্ভুত রিয়াকশন দিচ্ছে কেন, সেটা শুভর মাথায় কিছুতেই ঢুকছে না। তখন হঠাৎ করেই ম্যানেজার এবং আদিবা দুজনেই শুভর দিকে এগিয়ে আসে। আদিবা কিছু না বলে শুভর কাছে এসে শুভকে থাপ্পড় দিতে শুরু করে। শুভ অবাক হয়ে গেল, আদিবা কেন তার সাথে এইরকম ব্যবহার করছে। ম্যাম, হঠাৎ করে এরকম ব্যবহার করছেন কেন? কারণটা কি একটু জানতে পারি? চোরের বাচ্চা,
তুই আমার অফিস নষ্ট করার জন্য এসেছিলি সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু এত ভয়ঙ্কর ক্ষতি করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। ভাগ্য ভালো আমরা সবকিছু সময় মতো দেখে ফেলেছি। আজকে আর বাবার অপেক্ষা করব না, তোকে এখনই এই অফিস ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমিও আপনার সাথে একমত। এইরকম লোককে অফিসে রাখলে অফিস ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না। এত বড় একটা চুরি কিভাবে করতে পারলো? সি। শুভ তাদের কথা বুঝতে পারছে না, তবে ম্যানেজারের এই রকম কথা শুনে তার মাথায় রাগ উঠে গেল। সেজন্য সে আদিবার দিকে তাকিয়ে বলল, দেখুন ম্যাডাম, আপনি আমার বিরুদ্ধে এরকম অভিযোগ তুলতে পারেন না। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি আর আমার কি রকম স্বভাব সেটা আপনি ভালো করেই জানেন। এরপরেও আমার বিরুদ্ধে এরকম অভিযোগ তোলার কারণ কি? কি বললি? আমি তোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছি? এই অফিসের সবাই প্রমাণ দেখেছে তুই আমাদের অফিসের অ্যাকাউন্টের 1 কোটি টাকা চুরি করার চেষ্টা করেছিলি, এবং সেটা তোর অ্যাকাউন্টে আজকে সকালে ডিপোজিট হয়েছে। আমরা যখনই দেখেছি আমাদের অফিসের অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা গায়েব হয়ে গেছে, তখনই আমরা অফিসের যত লোক আছে সবার অ্যাকাউন্ট চেক করেছি। কারোর অ্যাকাউন্টে না পাওয়ায় তোর অ্যাকাউন্ট চেক করেছি এবং সেটাতে পাওয়া গেছে। ম্যাম, আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমার অ্যাকাউন্টে টাকা কোথা থেকে যাবে? আমি তো সকাল থেকেই কাজ করছিলাম, আর আপনার অফিসের অ্যাকাউন্টের ইনফরমেশন আমি কোথা থেকে পাবো? সবকিছুর কন্ট্রোল তো আপনিই করেন। তাহলে সেটাকেই তুই সুযোগ বানিয়েছিস। বাবা আমার সাথে তোকে পিএস হিসেবে রেখেছিল, যার ফলে তুই আমার সব ইনফরমেশন জানতে পেরে গিয়েছিলি এবং আমার অনুপস্থিতিতে সেটাকে কাজে লাগিয়ে সবকিছু শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলি। ম্যাডাম দেখেন, আপনি আমার উপর এরকম অভিযোগ তুলতে পারেন না। আমি এই ব্যাপারে কিছুই জানি না। আপনি বারবার মিথ্যা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আপনার যদি মনে হয় আমাকে বের করে দেওয়ার দরকার, বের করে দিন, কিন্তু এরকম অভিযোগ করবেন না আমার বিরুদ্ধে। আমি মিথ্যা বলছি তাই না? একমাত্র তোর অনুমতি আছে আমার রুমে বিনা পারমিশনে ঢুকার, এবং সেটাকে তুই কাজে লাগিয়েছিস। এটার প্রমাণ তোর ব্যাংকের ইনফরমেশন আমি নিজে চেক করেছি, এবং এই অফিসের সব কর্মচারী এই ব্যাপারে জানে। সবার সামনে তুই চোর প্রমাণিত হয়েছিস। এখনো সময় আছে, সবকিছু স্বীকার কর, না হলে তোকে পুলিশে দিব। অফিসে সব কর্মচারী আদিবার সাথে একমত হলো। সবাই আদিবার সাথে চিৎকার করতে শুরু করলো। শুভকে মারার জন্য অনেকেই এগিয়ে আসছিল, কিন্তু আদিবা শুভর দিকে তাকিয়ে বলল, তুই বেঈমান হতে পারিস, কিন্তু আমি বেঈমানি করব না। এখনো সময় আছে, এই অফিস থেকে চলে যা, না হলে কিন্তু পুলিশের আগে অফিসের যত কর্মচারী আছে সবাই তোকে মেরে ফেলবে। চলে যা আমার সামনে থেকে। না ম্যাডাম, আমাদেরকে একটা বার সুযোগ দিন, আমরা এই লোকটাকে শেষ করে দিব। কত বড় সাহস আমাদের অফিসে ঢুকে আমাদের অফিস থেকে টাকা চুরি করার প্ল্যান করছিল। আমি তো এজন্যই ভাবি, নিজের অফিস বানানোর এত টাকা পায় কোথা থেকে? আমরা যেখানে বেতন পাওয়ার পর পরিবার চালাতে পারি না, সেখানে সে বেতন পাওয়ার পর পরিবার চালিয়ে কিভাবে এত বড় একটা অফিস দাঁড় করাতে পারে? এরকম আরও কত চুরি করেছে সে আমাদের চোখের আড়ালে, তা আল্লাহই ভালো জানে। ম্যানেজারের এইরকম কথা শুনে শুভ তার দিকে এগিয়ে গেল। এরপর বলল, আমার বিরুদ্ধে যতই প্ল্যান করেন না কেন, একটা কথা মনে রাখবেন, সত্য কোনোদিন চাপা থাকে না। একদিন সত্যিটা সবার সামনে প্রমাণিত হয়ে যাবে, সেদিন আমি কাউকে ছাড়বো না। তোমাদের সবাইকে এর জবাব দিতে হবে। আমি চুরি করিনি, সবাই সেটা জানে, কিন্তু তোমাদের ভয়ে এটা স্বীকার করতে পারছে না। তবে একদিন তাদের এই ভয় কেটে দেবে, তখন তারা সত্যিটা বুঝতে পারবে। মিস্টার শুভ, এতদিন আপনি আমার উপরের পদে কর্মরত ছিলেন, সেই জন্য আপনার বিরুদ্ধে কিছু করতে পারিনি, কিন্তু এখন আপনি এই অফিসের কোনো লোক নন, সেজন্য আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে পারি। আপনি সবার সামনে আমাকে অপমান করার চেষ্টা করেছেন, আপনি চুরি করেছেন, এরপরও সেটা স্বীকার করছেন না। আমাদের ম্যাডাম ছোট লোক না আপনার মতো, যে আপনাকে শেষ করে দেবে। আমাদের ম্যাডামের অনেক বড় মন, সেটা সবাই জানে। এই কথা শুনে শুভ আদিবার দিকে তাকালো। আদিবা একটা অহংকারী ভাব নিয়ে শুভ দিকে তাকিয়ে আছে। শুভ বুঝতে পারছে এটা তার প্রতিশোধ নেওয়ার জন্য করেছে, কিন্তু সে এখন কি করবে? শুভ এবার নিজেকে গালি দিতে লাগলো। কেন সে তার মামার কথা শুনে এই অফিসে পড়ে থাকলো? যদি এই অফিসে না থাকতো তাহলে কেউ কিছু করতে পারতো না। শুভ তখন আদিবার কাছে গিয়ে বলল, তুমি আজকে যে কাজটা করলে সেটা আমি কখনোই ভুলবো না। আমি চুরি না করার পরেও আমাকে সবার সামনে অপমানিত করলে। তবে একটা কথা মনে রাখবে, একদিন তোমাকে অনেক আফসোস করতে হবে।
আমার অনুপস্থিতি, আমার প্রয়োজনীয়তা তোমাকে উপলব্ধি করাবে। আমি যতদিন তোমার সামনে ছিলাম তুমি ভাবছিলে আমি হয়তো সবচেয়ে অগুরুত্বপূর্ণ তোমার কাছে, কিন্তু বিশ্বাস করো আমি কোনোদিন তোমার ক্ষতি চাইনি। কিন্তু তুমি আমার ক্ষতি করার চেষ্টা করলে, হ্যাঁ, তাতে তুমি সফল হয়েছো। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। যা ছিল সবকিছু এখানেই শেষ করে চলে গেলাম। আর হয়তো কোনোদিন দেখা হবে না। ভালো থেকো। বলেই শুভ রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসলো। শুভ খুব ভালো করে বুঝতে পারছে তারা এই ষড়যন্ত্রটা বেশ আগে থেকেই করেছে। আগে থেকে তারা সবকিছু প্ল্যান করে রেখেছিল, না হলে রিজাইন লেটার এত তাড়াতাড়ি তৈরি হওয়ার কথা নয়। এদিকে আদিবা অনেক খুশি, কারণ আজকে যে আপদ থেকে বিদায় করতে পেরেছে সে। এতদিন শুভকে নিয়ে যে ঝামেলায় ছিল সেই ঝামেলা থেকে মুক্তি পেয়েছে সে। আদিবা তখন ম্যানেজারকে ধন্যবাদ জানানোর কারণ ও হেল্প করার কারণে এত সহজে কাজটা তারা সফল করতে পেরেছে। তবে অফিসের এই ঘটনাটা কেউ একজন আদিবার বাবাকে জানিয়ে দিল। আদিবার বাবা সঙ্গে সঙ্গে অফিসে চলে এলেন। কারোর সাথে কোনো কথা না বলে সরাসরি চলে আসলেন আদিবার কেবিনে। এসেই আদিবার সামনে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বললেন, আমি জানি আদিবা, এটা তোমাদের প্ল্যান। তোমরা ইচ্ছে করে শুভকে এইভাবে বের করে দিয়েছ। তোমরা কেন এই কাজটা করলে? বাবা, তুমি এখনো ওই চোরটার কথা বিশ্বাস করবে? ও আমাদের অফিসে শেষ করে দিতে চেয়েছিল। আমাদের অফিসের 1 কোটি টাকা চুরি করেছে। ভাগ্য ভালো ছিল ম্যানেজার সাহেব সবকিছু দেখে ফেলেছিলেন। এত কিছুর পরও তুমি ওর ব্যাপারে এইভাবে কথা বলছো? তোমার ওই ম্যানেজারকে আমি ভালো করে চিনি। সে কতটা ধূর্ত সেটা আমার ভালো করেই জানা আছে। এটা তোমাদের সাজানো একটা প্ল্যান, তাকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য। তবে আমি এখন কোনো কথা বলবো না। আমি তোমাকে বোঝাবো সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার বোনকে কথা দিয়েছিলাম শুভর সাথে তোমার বিয়ে দিব। তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আমি বাড়িতে অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি এইভাবে যে ওকে তাড়িয়ে দিবে এটা আমি কল্পনাও করিনি। তবে একটা কথা মনে রাখবে, সময় কিন্তু মানুষেরও আসে, তখন কিন্তু তুমি একদম অসহায় হয়ে পড়বে। বাবা, তুমি আমাকে ভুল বোঝো না। আমি এরকম কিছুই করিনি। ও চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ওর কাছে অফিসের চুরি হওয়া 1 কোটি টাকা পাওয়া গেছে, সেই জন্য তাকে বের করে দিয়েছি। এটা অফিসের নিয়ম। তুমি নিশ্চয়ই নিয়মের বাইরে কিছু করতে বলবে না। আমি খুব ভালো করেই জানি, সেই জন্য কিছুই বলবো না। একদিন তুমি অনেক অসহায় হয়ে পড়বে, সেদিন কিন্তু আমিও তোমার পাশে থাকবো না। বলেই আদিবার বাবা বেরিয়ে গেলেন। আদিবা এবার বেশ চিন্তায় পড়ে গেল। সে কি কাজটা ঠিক করলো? শুভকে অপমান করাটা মনে হয় তার ভুল হয়ে গেছে। তাকে অপমান না করে অন্যভাবে বের করে দেওয়ার কোনো প্ল্যান করলে হয়তো ভালো হতো। এসব ভাবতে ভাবতেই তার হঠাৎ মনে হলো শুভ তো তাকে অপমান করেছে সবার সামনে, তাহলে সে কেন প্রতিশোধ নিবে না? তাই আদিবা অহংকার নিয়ে বসে থাকলো। কিন্তু শুভর অফিসটা ধ্বংস না করাই ভালো। সেজন্য আদিবা ম্যানেজারকে ডাক দিল। ম্যানেজার আদিবার কাছে আসলো। তখন আদিবা ম্যানেজার সাহেবকে বলল, ম্যানেজার সাহেব, আমার মনে হয় ওর অফিসটা ধ্বংস না করাই ভালো। যদি আমরা ঠিকমতো কাজ করি তাহলে আমরা ওর অফিসকে এমনিতেই পেছনে ফেলে দিতে পারবো। তাই আমাদের এখন কাজ করা দরকার। ও এমনিতেই অনেক বেশি কষ্ট পেয়েছে। আদিবার কথা শুনে ম্যানেজারের মাথায় চিন্তায় বাজ পড়ে গেল। এটা যদি হয় তাহলে শুভ আবারও উপরে উঠে যাবে, কিন্তু ম্যানেজার তাকে উপরে উঠতে দিবে না। সেই জন্য মনে মনে চিন্তা করে নিল, আদিবা যতই না বলুক সে তার লোকদেরকে দিয়ে ওই অফিসটা জ্বালিয়ে দেবে। এরপর আদিবা ফেঁসে যাবে, এটা তো নিশ্চিত। কারণ এখন আদিবাকে সবাই সন্দেহ করবে। মাঝখান থেকে ম্যানেজার নাম আসবে না। সেজন্য ম্যানেজার আদিবাকে বলল, কি বলছেন ম্যাম? আমরা তো আগে থেকেই সব কথা বলে রাখছি। অলরেডি আমি লোকজনকে টাকা দিয়ে ফেলেছি। টাকা দিয়েছেন ভালো কথা, এখন সেই টাকা ফেরত আনার কোনো দরকার নেই। তাদেরকে টাকা দিয়ে দিন, কিন্তু কাজটা করতে না করবেন। এই কাজ করলে সে অনেক বেশি অসহায় হয়ে পড়বে। আমি চাই না সে আর কোনো বিপদের মধ্যে পড়ুক। এমনিতেই আমার মনে হয় আমার কাজটা আমি ভুল করে ফেলেছি। কি বলছেন ম্যাম? আপনাকে সবার সামনে শুভ অপমান করেছে। আপনি ভুলে যাবেন না, আপনি তার বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য লড়াই করছেন। যদি প্রতিশোধ না নিতে পারেন তাহলে সবার সামনে আপনি ছোট হয়ে যাবেন। রাজীব সাহেব, আমি যেটা বলেছি সেটাই হবে। আর কোনো কথা শুনতে চাই না। আপনি এখান থেকে চলে যান, আমি একটু একা থাকতে চাই। রাজীব সাহেব বেরিয়ে গেলেন। আদিবা কি করবে কিছু বুঝে উঠতে পারছিলেন না। তার আশেপাশের মানুষগুলো বলছে সে কাজটা ঠিক করেছে, কিন্তু তার মন বলছে সে কাজটা ভুল করছে। কারণ শুভকে অপমান করাটা সবার সামনে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। সবাই তাকে চোর ভাবছে। এই কাজটা না করলে পারতো আদিবা।
এদিকে শুভ বাসায় ফিরে আসার পর তার আম্মুকে সবকিছু জানালো। শুভর মা সব শুনে বেশ কষ্ট পেলেন। নিজের ভাইয়ের সাথে এই বিষয়টা কথা বলতে চাইলেন, কিন্তু শুভ নিষেধ করলো। সেই ব্যাপারে আর কোনো কথা বলতে চায় না। তারা মা ছেলে সিদ্ধান্ত নিল ওই বাড়ির সাথে তারা আর কোনো যোগাযোগ রাখবে না। যা হয়েছে হয়েছে, আর কোনো ঝামেলায় জড়াতে চান না তারা। এরপর থেকে শুভ তার বাবার অফিসে কাজ শুরু করলো। এখন তাকে এমন কিছু করে দেখাতে হবে যাতে এই অফিসটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। কাজের মাধ্যমে শুভ আদিবাকে তার অপমানের জবাব দিতে চায়। শুভ রাতে শুয়েছিল নিজের রুমে। হঠাৎ করেই তামিম কল পেয়ে অবাক হয়ে গেল। এত রাতে তামিম কেন কল করেছে? শুভ কল রিসিভ করতেই তামিম চিৎকার করে বলল, দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। আমাদের অফিসটা কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। অফিসের মধ্যেও আগুন লেগে গেছে, তাড়াতাড়ি আয়। তুই কোথায়? এই কথা শোনার পর শুভ কি করবে বুঝে উঠতে পারছিল না। সে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। তার বাসা থেকে অফিস যেতে বেশি সময়ের প্রয়োজন হয় না। শুভ দৌড়াতে দৌড়াতে প্রায় 10 মিনিটের ভিতরে পৌঁছে গেল অফিসে। গিয়ে দেখলো পুরো 3 তলা পুড়ে গেছে। কেউ উপর থেকে আগুন লাগিয়েছে যাতে নিচ থেকে উপরে পানি নিতে নিচের তলা পর্যন্ত পুড়ে যায়। অনেক বুদ্ধি করে আগুনটা লাগানো হয়েছে। বোঝাই যাচ্ছে এটা কেউ ইচ্ছা করে লাগিয়েছে। যদি ইলেকট্রিক প্রবলেম বা অন্য কারণে আগুন লাগে তাহলে নিচতলায় লাগার কথা, কারণ তাদের ইলেকট্রিকের সবকিছু নিচতলায়। উপরে শুধু কয়েকটা গোডাউন, সেখানে মাল স্টক করে রাখা হয়। শুভ দ্রুত ফায়ার সার্ভিসে কল দিল এবং অফিসের আশেপাশে যারা ছিল তারা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলো। অনেক কষ্ট করে তারা বিল্ডিং এর 2 তলা বাঁচাতে পারলো, কিন্তু উপরের গোডাউনের যত মাল ছিল সব পুড়ে ছারখার হয়ে গেল। এরই মধ্যে ফায়ার সার্ভিসের লোকজনও এসে পড়লো। তারা পুরো বিল্ডিং এ আগুন নিয়ন্ত্রণে আনলো। পরদিন সকাল হতেই শুভর মামা এই খবর পেয়ে দৌড়ে চলে আসলো শুভর অফিসে। শুভ তখন অফিসেই ছিল। শুভর মামা এসে তার পাশে দাঁড়ালেন। শুভ তখন তার মামার দিকে তাকিয়ে বলল, এবার আপনারা খুশি হয়েছেন তো? আমাকে একদম শেষ করে দিয়ে আপনাদের তো আনন্দিত হওয়ার কথা, তাই না? আমি এখন কি করব বলেন? আপনারা আমার সাথে আর কত লাগবেন, আর কত আমাকে ধ্বংস করবেন? আমি তো একা কিছু একটা করতে চেয়েছিলাম, শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে কিছু করতে পারিনি। কিন্তু আপনার কারণেই আমার এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো মামা, শুধু আপনার কারণে। শুভর মামা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। শুভর সামনে তিনি কোনো কথা বলছেন না। কিছুক্ষণ নীরবতা পালন শেষে শুভর মামা বললেন, আমার ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই শুভ। আমার সব কিছু ধ্বংস করে দিয়েছে আমার মেয়ে। আমি তাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু সে শুধু খারাপ না, সে জঘন্য এবং নিজ মন মানসিকতার। আমি তোমাকে সান্ত্বনা দিতে পারবো না, কারণ সেই ভাষা আমার কাছে নেই। তবে আমি তোমার জন্য দোয়া করছি। তুমি একদিন এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হবে। পুরো পৃথিবী তোমাকে চিনবে। তুমি মনে রেখো আমার কথাটা। পারলে এই বুড়ো মানুষটাকে ক্ষমা করে দিও বাবা। এই কথা বলে শুভর মামা আর দাঁড়ালেন না, কান্না করতে করতে চলে গেলেন। শুভ তার মামার উপর রাগ করলো না, কারণ সে জানে ওনার কিচ্ছু করার নেই। যা করার তা তো অন্যেরা করেছে। তিনি সবসময় শুভর ভালো চেয়েছেন। শুভর বাসায় ফিরে তার মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠল। সবাই শুভকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শুভর ভিতরটা পুড়ে যাচ্ছে। তার শুধুমাত্র শুভর অফিসকে পুড়িয়ে দেয়নি, বরং পুড়িয়ে দিয়েছে শুভর ভিতরের সব আত্মবিশ্বাসকে। তখন তামিম শুভর পাশে বসেছিল। সে শুভর দিকে তাকিয়ে বলল, দোস্ত, তুই একবার মুখ ফুটে বল, আমি ওই অফিস একদম শেষ করে দিব। ওখানে আমি বোম মেরে উড়িয়ে দিব। শুভ তখন তামিমকে জড়িয়ে ধরে বলল, না ভাই, এটার কোনো প্রয়োজন নেই। ওরা যা করেছে তার শাস্তি পাবে। তোকে কিছু করতে হবে না, তুই শুধু ধৈর্য ধর। এমন একদিন আসবে যেদিন তারা নিজেরাই অফিসটা বন্ধ করে দিবে। আমাদেরকে শুধু পরিশ্রম করতে হবে, আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে। তোকে আমার পাশে চাই বন্ধু। আমার জীবন যতদিন আছে ততদিন আমি তোর পাশে আছি। কারোর দরকার নেই, আমরা দুজনে সব কাজ করব। টাকার কথা চিন্তা করবি না। আমার জমানো কিছু টাকা আছে, সেগুলো আমি নিয়ে আসব। তুই একদম নিশ্চিন্তে থাকতে পারিস। আমি তোর কাজ থেকে কোনো শেয়ার দাবি করব না। তুই একা সব কিছু করবি, আমি শুধু বন্ধু হিসেবে তোকে হেল্প করব। পরে টাকাগুলো আমি নিয়ে নিব।
শুভ তখন তামিমকে জড়িয়ে ধরল। সত্যি বন্ধু এমন একটা জিনিস, যদি তা সত্যিকারের হয়ে থাকে তাহলে যে কোনো বিপদে সবার আগে পাওয়া যায়। এখন শুভ আদিবার প্রতি গভীর ঘৃণা কাজ করছে। শুভ তাকে এতটা ভালোবাসতো, কিন্তু সে একবারও চিন্তা করলো না এই কাজ করার আগে সে কি এতটাই নির্মম হয়ে গেছে। একজন মানুষের স্বপ্ন ধ্বংস করতে তার এক মুহূর্তের প্রয়োজন হলো না। ওদিকে সকালে উঠে আদিবা দেখলো তার বাবা তাড়াহুড়ো করে কোথাও চলে যাচ্ছেন। আদিবা তার মাকে জিজ্ঞাসা করলেন, তিনিও বললেন এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। তাই আদিবা এইসব না ভেবে অফিসে চলে আসলো। অফিসে এসে কাজ শুরু করলো, কিন্তু কোনো কাজেই ঠিকমতো মন বসাতে পারছিল না। শুভকে ছাড়া অফিসটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল আদিবার কাছে। শুভর সাথে ঝগড়ার মুহূর্তটা মিস করছে সে। আদিবা এইসব ভাবছিল, হঠাৎ করে আদিবার বাবা তার কেবিনে ঢুকে আদিবার গালে কষি একটা থাপ্পড় দিতে শুরু করলেন। আদিবা কিছু বুঝতে পারলো না, তার বাবার দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বলল, আরে বাবা, কি করছো? তুমি আমাকে মারছো কেন? কোনো কারণ ছাড়া হঠাৎ করে তুমি আমার উপর আক্রমণ করার কারণ কি? তুই এতটা জঘন্য আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তোকে আমার মেয়ে বলতে লজ্জা লাগছে। তুই শুভর অফিসে কি করেছিস? ছেলেটা এতটা কষ্ট করে এই অফিসটা দাঁড় করিয়েছে, তুই সেটা ধ্বংস করে দিয়েছিস। তার অফিসে আগুন লাগিয়েছিস কেন বল? বাবা, তুমি কি মজা করছো আমার সাথে? আমি কেন এই কাজ করতে যাব? আমি এই ব্যাপারে কিছুই জানি না। আর ওর অফিসে কিভাবে আগুন লাগলো সেটা না জেনে এসে হঠাৎ করে আমার উপরে আক্রমণ করার কারণ কি? আমি ভালো করেই জানি এই কাজ তুই করেছিস। ওর অফিসের একটাই শত্রু আছে, সেটা তুই। তাই এই কাজ করলে একমাত্র তুই করতে পারিস। বাবা, বিশ্বাস করো, আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি আমি এই কাজ করিনি। তুমি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারো, আমি এই কাজ করাইনি। বিশ্বাস? তা আবার তোর মতো মেয়েকে? তোর মতো মেয়েকে বিশ্বাস করার চেয়ে মরে যাওয়া ভালো। তুই আমার সন্তান বলতে আজ লজ্জা লাগছে। ওকে আমি নিজে বলেছিলাম অফিসটা আবার শুরু করার জন্য। তোর সাথে আজকে থেকে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেল। আমার সাথে তুই কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। বলেই আদিবার বাবা চলে গেলেন। আদিবার ব্যাপারটা অনেক খারাপ লাগলো। সে তো এই কাজ করতে নিষেধ করেছিল, তাহলে এই কাজ কেন করলো ম্যানেজার সাহেব? আদিবা দ্রুত রাজীব সাহেবকে ডাক দিল। তিনি আদিবার সামনে এসে দাঁড়ালেন। আদিবা রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ম্যানেজার সাহেব, আমি আপনাকে নিষেধ করেছিলাম এই কাজটা না করার জন্য, তাহলে শুভর অফিসে আগুন লাগলো কি করে? ম্যাম, আমি তো আপনি বলার পরপরই নিষেধ করেছিলাম ওদেরকে। আমাদের লোক এই কাজ করেনি, তাই ওখানে কিভাবে আগুন লাগলো সেটা আমি কিভাবে বলবো? কি বলছেন? আপনি যদি এই কাজটা না করেন তাহলে এই কাজটা কারা করলো? বাবা একমাত্র আমার সাথে রাগারাগি করে চলে গেলেন। শুভর অফিসে কারা জানি আগুন লাগিয়ে দিয়েছে। আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না ম্যাম। এইরকম খারাপ ছেলেদের অনেক শত্রু থাকে। মনে হয় অন্য কারো সাথে শত্রুতা করতে গিয়েছিল, সেই জন্য ওই লোকটা এই কাজ করেছে। আমরা এই কাজ করিনি, তাহলে আমরা কেন এটা নিয়ে চিন্তা করব? আদিবার কিছু বলল না, কারণ তারা এখন এই কাজ করেনি, তাহলে এই ব্যাপার নিয়ে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এজন্য সে আবারও অফিসের কাজে মন দেওয়ার চেষ্টা করলো। কিন্তু বাসায় যাওয়ার পর আদিবার বাবা তার সাথে কোনো কথা বললেন না। আদিবার আম্মু রাগারাগি করেছিল আদিবার সাথে। আদিবা তখন তার আম্মুকে সবকিছু বলল, কিন্তু আদিবার আম্মু তার কথা বিশ্বাস করলেন না। সবার কাছে আদিবা অপরাধী হয়ে গেল। এদিকে শুভ নতুন করে সবকিছু শুরু করলো। সময় চলছিল তার গতিতে। শুভ আর তামিম মনোযোগ দিয়ে কাজ করার জন্য শুভদের অফিস আবারও আগের মতো চলতে শুরু করলো। শুভ তার মাকে বলে দিয়েছে সব সময় বাসায় থাকতে। বাসায় কাজের লোক আছে, তবুও শুভ আরো একটা কাজের লোক দিল তার মায়ের সেবা যত্নের জন্য। দিনরাত বিভিন্ন ক্লায়েন্টের কাছে শুভ ঘোরাঘুরি করত। প্রায় 2 মাস বিভিন্ন ক্লায়েন্টের দুয়ারে দুয়ারে ঘোরার পর এখন শুভর অফিসে মোটামুটি অর্ডার আসতে শুরু করেছে। চারিদিক থেকে কাজ আসছে। এখন আর তাদেরকে ক্লায়েন্টের কাছে অর্ডারের জন্য যেতে হয় না, উল্টো ক্লায়েন্টরা তাদের কাছে আসে। শুভ প্রথম কয়েকটা প্রজেক্ট শেষ করেই তার অফিসটা আরো একটু বড় করলো। শুভর বাবা বেঁচে থাকলে ওনার নামে একটা এতিমখানা ছিল, সেটা শুভ বাবার মৃত্যুর পর টাকার অভাবে বন্ধ হয়ে যায়। শুভ সেই এতিমখানা আবারও চালু করলো। শুভ এসব করতে গিয়ে সারাদিন ভীষণ ব্যস্ত থাকে, তবে রাতের আধারে এখনো আদিবার জন্য কান্না করে নিয়মিত। শুভর আম্মু তাকে চেপে ধরেছে বিয়ে করার জন্য, কিন্তু শুভ বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, কারণ ভেতর থেকে একজনকে ভালোবেসেছে সে। ওই মানুষটা তার হবে না জেনেও শুভ তাকে ভালোবাসে। এদিকে টানা 6 মাস শুভকে দেখতে পায়নি আদিবা।
প্রতিটা মুহূর্তে তাকে মিস করেছে। অফিসের কাজকর্ম সবকিছু একদম বন্ধ হয়ে গেছে। শুভ অফিসে থাকাকালীন তার ভয়ে কিছুটা হলেও কাজ করতো সবাই, কিন্তু এখন কেউ ঠিক মতো কাজ করছে না, সুযোগ পেলেই কাজে ফাঁকি দিচ্ছে। কিন্তু আদিবা কিছুই করতে পারছে না, সে মানসিকভাবে চরম বিপর্যস্ত। শুভর অনুপস্থিতি আদিবাকে শুভর গুরুত্ব বুঝিয়ে দিয়েছে সত্যি, কিন্তু নিজের অহংকার ভেঙে সে শুভর কাছে যেতে পারছিল না। এরই মধ্যে আবারও শুনছে শুভর বাবার অফিস এই কয়েক মাসে বেশ উন্নতিও করেছে। সবশেষে আদিবা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আজ প্রায় 6 মাস 20 দিন পর শুভর অফিসে গেল। আদিবার অফিসের চেয়ে 1000 গুণ বেশি জাঁকজমক বুঝিয়ে দিচ্ছে শুভ তার পরিশ্রমের ফল হাতে নাতে পেয়েছে। আদিবা শুভর কেবিনের সামনে যেতেই শুভ উঠে দাঁড়ালো। শুভ আদিবাকে সামনে দেখে বিশ্বাসই করতে পারছিল না। আদিবা শুভর সামনে এসে বসে বলল, সরি, আপনার অনুমতি না নিয়ে বসে পড়লাম। কিছু মনে করবেন না, অনেকটা জার্নি করে এসেছি, ক্লান্ত হয়ে গেছি। আরে ম্যাডাম, এসব কি বলছেন? আপনার মতো মানুষ এই গরিবের অফিসে পা রেখেছে, এটাই অনেক বেশি। আমরা ছোট লোক মানুষ, আমাদের সম্মানের কি আছে? কথা তো আগের থেকে আরো ভালো বলতে পারো। আগের বোকা বোকা ভাবটাও নেই, স্মার্ট হয়ে গেছো। তা কিছুটা বলতে পারি, কারণ সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, সেটার উপরে চলার চেষ্টা করছি। আদিবা তখন সামনে এগিয়ে গেল, শুভর চেয়ারের পাশে দাঁড়ালো। এরপর তার দিকে তাকিয়ে বলল, শুভ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সেদিন আমি তোমাকে ফাঁসিয়েছিলাম, আমি সবকিছু করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার অফিসে আগুন লাগানোর কথা বলিনি। অন্য কেউ তোমার অফিসে আগুন লাগিয়েছে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। বারবার নিজের অহংকারের কাছে হার মেনেছি। তুমি ভেবো না তোমার এই অবস্থা দেখে আমি তোমাকে এই কথা বলতে এসেছি। আমি জানি তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, তবে আমার ব্যাপারে কোনো অভিযোগ করো না, কারণ আমি তোমার কাছে এসেছি নিজের ভুল স্বীকার করার জন্য। নিশ্চয়ই ভালো মানুষেরা খারাপ মানুষদের ভুল সহজে ক্ষমা করে দেয়। শুভ বিশ্বাস করতে পারছিল না আদিবা তার কাছে ক্ষমা চাইছে। এটা কি তার নতুন কোনো প্ল্যান, নাকি সত্যিই ক্ষমা চাইছে আসছে? সেটাই বুঝতে পারছিল না শুভ। তবে আদিবার উপরে জমে থাকা অভিমানগুলো এবার প্রকাশ পেতে শুরু করলো। শুভ তখন গম্ভীর হয়ে বলল, ছোট লোকেরা কোনোদিন কারোর উপর অভিযোগ করে না। আমি আপনার উপর কেন অভিযোগ করব ম্যাম? আপনি যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছেন। মনে করে দেখুন সেই দিনের কথা। আমি আসার সময় আপনাকে বলে এসেছিলাম আমার আপনার উপর কোনো রাগ নেই, আমিও আপনাকে ভালোবাসতাম, এখনো বাসি। তবে সেটা আমার কলেজের বন্ধু আদিবাকে, সে মরে গেছে। এর বাইরে আর কোনো কথা বলতে চাই না, তাই এখান থেকে চলে গেলে আশা করি আপনারও ভালো হবে। এই কথা শুনে আদিবা কান্না শুরু করলো। শুভ তাকে ভালোবাসে, কিন্তু এটা জানতেও পারলো না। আদিবা ভেবেছিল শুভ সেই শুভকে ভালোবাসে, শুভ তাকে পছন্দ করে না। দুজনের কথা দুজনের মাঝে সীমাবদ্ধ ছিল, কেউ কাউকে জানাতে পারেনি। সেজন্য এত ঝামেলা। আদিবা শুভকে কিছু বলতে যাবে, কিন্তু শুভ হাত বাড়িয়ে ইশারায় চলে যেতে বলল। সেই জন্য আদিবা বেরিয়ে চলে আসলো সেখান থেকে। তবে আজ অজান্তেই তার মনে একটা প্রশান্তি কাজ করছে। এটা ভেবে যে শুভ তাকে ক্ষমা করতে পারুক বা না পারুক, তাকে তো ভালোবাসে। সময়ের গতিতে চলতে শুরু করেছে। দেখতে দেখতে ঠিক 1 বছর পেরিয়ে গেল। আজ সেই দিন যেদিন আদিবা শুভর থেকে চলে গিয়েছিল। এরপর থেকে শুভ আদিবার আর কোনো খোঁজ নেয়নি। তবে খবর পেয়েছে গত মাসে তার মামার অফিস বন্ধ হয়ে গেছে, কারণ অফিসের কর্মচারীদের বেতন দিতে পারছিল না। এমনিতেই সেই অফিসে সেল কমে গিয়েছিল। তার মধ্যে আবার অ্যাকাউন্টে প্রায় 3 কোটি টাকা নিয়ে ম্যানেজার এবং আরো কয়েকজন লোক পালিয়ে গেছে। ব্যাপারটা শুনে শুভর কষ্ট লাগলেও সে চুপ করেছিল। এই 1 বছরে তার কোম্পানির আয় প্রচুর বেড়েছে। তার বাবার পরিশ্রমে তৈরি এই ছোট্ট কোম্পানির আজ একটা ভালো পজিশনে গেছে, এটাই তার কাছে অনেক। শুভ আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে বাসায় ফিরল, কিন্তু বাসায় ঢুকে এত মানুষ দেখে সে অবাক। এই সময় তো তাদের বাড়িতে মানুষ আসার কথা না। তাহলে শুভ ভিতরে যেতেই তার মায়ের কাছে আদিবার মা অর্থাৎ তার মামিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। শুভকে তার মামি নিজের সন্তানের মতো বড় করেছেন। তার বাবার মৃত্যুর পর যখন মা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে গেছিল, তখন শুভ অনেক ছোট ছিল। সেই সময় শুভকে তার মামি আঁকলে রেখেছেন। শুভ এমন অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার মা এসে বললেন, শুভ বাবা, আজ তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমি তোমার হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আশা করি তুমি আমার সিদ্ধান্ত মেনে নেবে। শুভর মায়ের কথা শুনে অবাক হয়ে গেল। এরকম কথা বলার কারণ কি? শুভ তখন তাকে বলল, আম্মু, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভ, তুমি তো বাড়িতে তেমন একটা আসো না,
আমি যে বাড়িতে একা আছি সেই ব্যাপারে তোমার কোনো চিন্তা থাকে না। আমি নিজেও ভাইয়া আর আদিবার উপর অনেক রাগ করেছিলাম, কিন্তু আদিবা নিজের ভুল বুঝতে পেরেছে। কয়েকদিন থেকে আমাদের বাসায় আসছিল, কান্নাকাটি করেছে, কিন্তু ভাইয়া আমার কাছে আসেনি লজ্জার কারণে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকেই তোমাদের দুজনের বিয়ে দেব। আমি তোমার কোনো আপত্তি শুনবো না। তাড়াতাড়ি তামিমকে কল করে তৈরি হয়ে নাও। শুভ তখন তার আম্মুর কথা শুনে অবাক হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? তখন তার মাকে বলল, অসম্ভব, আমি এটা কোনোদিনও করতে পারবো না আম্মু। তুমি এই ব্যাপারে আমাকে দয়া করে জোর করবে না। শুভ বাবা, আমি আমার মেয়েকে এরকম কষ্টে দেখতে পারছি না। তাকে এত অসহায় অবস্থায় আমি কোনোদিন দেখিনি। প্রতিটা মুহূর্তে তোমার জন্য কান্না করে, কিন্তু তুমি নাকি তাকে দেখা করতে নিষেধ করেছিলে, তাই তোমার সামনে যেতে পারছিল না। ডাক্তার বলছে এরকম মানসিক চাপের মধ্যে থাকলে কয়েকদিনের মধ্যেই তার শরীর আরও খারাপ হয়ে যাবে। আমি আমার মেয়ের জীবনটা তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা। বলে শুভর মামি কান্না করতে শুরু করলেন। শুভ কি করবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না। শুভর মা বারবার তাকে বলছেন রাজি হয়ে যাওয়ার জন্য। শুভ অবশেষে তার মামিকে জড়িয়ে ধরে বলল, মামি, তুমি কোনো চিন্তা করো না, আমি রাজি। তোমার কথা আমি কোনোদিন অমান্য করতে পারবো না। তুমি আমাকে যে আদর ভালোবাসা দিয়েছো সেটা হয়তো আমি আমার মায়ের কাছ থেকেও পাইনি। তোমরা বিয়ের ব্যবস্থা করো। শুভর কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। সন্ধ্যার মধ্যেই তাদের বিয়ের ব্যবস্থা করা হলো। শুভর মামা শুভর সাথে এসে কথা বললেন। শুভ তার মামার কাছে সরি বলল, কারণ তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে। বিয়ের সময় শুভ আদিবাকে একটা বারও দেখলো না। বিয়ের কাজকর্ম শেষ হতে প্রায় রাত 9টা বেজে গেল। সবাই খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। শুভ অবশেষে সেই বহু কাঙ্ক্ষিত বাসর ঘরে প্রবেশ করলো, কিন্তু আদিবার কোনো প্রতিক্রিয়া দেখতে পেল না। সে তার মতো বিছানায় ঘোমটা টেনে বসে আছে। শুভ তখন আদিবার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা পালন চলল। হঠাৎ করে আদিবা নেমে এসে শুভর পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করতে বলল, শুভ, এই অবহেলা আমি আর মানতে পারছি না। তুমি আমাকে মেরে ফেলো অথবা বন্ধ করো এই অবহেলা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভালো মানুষেরা তো ভুল ক্ষমা করে দেয়, কিন্তু তুমি কেন আমাকে ক্ষমা করতে পারছো না? শুভ কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আদিবা কান্না করে শুভর পা জড়িয়ে ধরে বলল, তুমি যদি আজকে আমাকে ক্ষমা না করো তাহলে আমি আজকে আমার জীবনটা শেষ করে দিব। তোমার প্রতি আমার ভালোবাসা সব সময় ছিল, কিন্তু আমি মানুষের কথা শুনে ভুল করে ফেলেছি। কথা দিলাম, জীবন চলে গেলেও আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। এই শুভ, সরি তো। শুভ এখনো চুপ, কোনো কথা বলছে না। হঠাৎ করে আদিবা কান্না করে শুভকে জড়িয়ে ধরলো। শুভ আরো থেমে থাকতে পারলো না, আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তোমার কাছ থেকে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে। শুভ, আমি অতীতকে ধরে রাখতে চাই না, যাকে তুমি কলেজে হারিয়ে ফেলেছিলে। আমি সেই আদিবা হয়ে তোমার কাছে ফিরে এসেছি। কথা দিচ্ছি আর কোনোদিন অহংকার করব না। এভাবে সারা রাত পার করে দিবেন। আজকে আমাদের বাসর রাত, আপনি কি সেটা ভুলে গেছেন ম্যাডাম? ভুলে যাব কেন? তাহলে চলুন শুরু করি। এই কথা বলার পর আদিবা লজ্জায় পড়ে গেল। সে তখন শুভকে জড়িয়ে নিল। নিজের মধ্যে এভাবে তাদের ভালোবাসা চলতে থাকুক। আজ এই পর্যন্তই।